জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাই যদি শুনতে পান তাহলে আমি অলরেডি আপনাদের সলভ ক্লাস নিয়ে ফেলছি ২-৩টা, রাইট? অনলাইনে ২টা নিছি আর আপনাদের অফলাইনে হচ্ছে ১টা নিছি, রাইট? টোটাল ৩টা সলভ ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে হচ্ছে আমি নতুন করে কিছু আপনাদেরকে করাবো না। আজকে যেটা করব সেটা হচ্ছে আপনারা কি প্রবলেম ফেস করতেছেন বা আপনাদের কোশ্চেনগুলো সলভ করব আজকে। জি, আপনারা একজন হ্যান্ড রাইজ করছিলেন। স্যার আমার অ্যাসাইনমেন্টে কয়েকটা প্রবলেম পাইছি স্যার। অ্যাসাইনমেন্ট তো আমি সলভ করে দিচ্ছি আপনাদের আগের ক্লাসে, দেখছিলেন এটা? জি স্যার, দেখছিলাম। কয়েকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, ঠিক আছে, জি বলেন, শুরু করেন। যে আপনি যে স্যার কোয়েশ্চেন থ্রিটা কি আপনি ওপেন করা যাবে? আচ্ছা, আপনারা যে প্রবলেম ফেস করতেছেন ওইটা বলেন। আমি আজকে জাস্ট আপনাদের প্রবলেমগুলো সলভ করবো, নতুন করে কিছু করাবো না। আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করবো জাস্ট, হ্যাঁ? কারণ আপনাদের সবকিছু মোটামুটি বলে দেওয়া হয়েছে ক্লাসেও, বারবার প্রসিডিওরগুলো বলে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে আপনারা জাস্ট পরীক্ষার আগের দিন, সো পরীক্ষা কালকে না আপনাদের? জি স্যার। আমাকে আমি জিজ্ঞেস করে নিব আপনাদের সেকশনটা, কারা কোন সেকশনে পড়ছেন এটা আমি জিজ্ঞেস করে নিব, জাস্ট যাতে করে গিয়ে দেখতে পারি, অ্যাটলিস্ট ট্রাই করবো আপনাদের ক্লাসে যাওয়ার। স্ক্রিন দেখা যায় আমার? জি স্যার। জি। বলেন তো কত নম্বর প্রবলেম ছিল, কোশ্চেন কোয়েশ্চেন 3? থ্রি। বলেন। স্যার এখানে R1 আর R2 কি সিরিজে? R1 R2 সিরিজে, জি হ্যাঁ। স্যার মাঝখান দিয়ে ওই লাইনটা দিয়ে কারেন্ট যাবে না, আইভি? ওইটা কারেন্ট গেলে আপনার সমস্যা কি? সিরিজ হওয়ার কন্ডিশন কি? সিরিজ হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা রেজিস্টার একটা কমন পয়েন্ট শেয়ার করবে, বাকি দুইটা পয়েন্ট অন্য জায়গায় থাকবে, দ্যাটস ইট। এটা হইলেই সিরিজ। তাহলে আপনার এই যে একটা কমন পয়েন্ট শেয়ার করতেছেন, বাকি দুইটা দুই জায়গায়, তাহলে তো সিরিজ হয়ে গেল। কারেন্ট যাক, কারেন্ট গেলে আপনার সমস্যা নাই তো। ওকে। আর 2 নম্বর কোয়েশ্চেন একটা প্রবলেম আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, জি। কোথায় সমস্যা? এখানে সি তে সমস্যা। সি তে আমি যখন এখানে ভিবির মান ইউজ করে যখন আমি ভিজিএস ক্যালকুলেট করি তখন আমার আসে ট্রায়োড মোডে আসে। তখন আমি যখন আই ক্যালকুলেট করে আর বের করি তখন একরকম মান আসে। আবার আমি যখন আর অন ক্যালকুলেট করে মান বের করি তখন আর এর মান আরেক রকম আসে। আচ্ছা, আবার বলেন কোশ্চেনটা। বলছেন যে ইউজ দ্য ভ্যালু অফ ভিভি অবটেন্ড ইন এ, মানে এতে আপনি ভিভি এর যে ভ্যালু পাইছেন জি। সেটা দিয়ে যদি আপনি কি করেন যেন বললেন, যদি আপনি সলভ করেন তাহলে কোন মোড আসতেছে? না স্যার, মোড ঠিক আছে, বাট আমি যখন আপনার এখানে ইউজ করি, লাইক সূত্র ইউজ করে আই বের করি। ফর্মুলা ইউজ করে আই বের করেন, মানে হ্যাঁ, আইডি টু। হ্যাঁ, আইডি টু বের করার পর যখন আমি আর এর জায়গায় বসাই, লাইক 5 মাইনাস ভি নট বাই আর ইকুয়ালস টু আইডি টু, তখন আর এর একরকম মান আসে। জি। আবার আমি যখন আর অন বের করি, আর অন আর অন বের করার পরে লাইক এটার ভিতরে আইডি টু আর আর এর ভিতরে আইডি টু তো সেম হবে। এইখানে আপনার আর অন এর ফর্মুলা কি বসেন আপনি? আর অন 1 বাই কে ইন্টু ভি নট, ভি এখন ও ভি। এখানে আর অন কি আপনাকে বের করতে বলা হয়েছে না, কোশ্চেন? আর অন বের করতে বলা ওখানে আর বের করতে বলছে। তাহলে আর অন কেন বসাচ্ছেন আপনি? আর অন বের করার পর আর এর ভিতর দিয়ে আর আর অন এর ভিতর দিয়ে কারেন্ট কি সেম হবে না? সেম কারেন্ট যাবে, কিন্তু এই আর হচ্ছে সোর্স ড্রেন টার্মিনালের আর। আর যে আর অন, সে আর অন হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দিস মসফেট, হ্যাঁ? এই মসফেটকে আপনি নর্মালি সুইচ যখন অন থাকে তখন কি দিয়ে রিপ্রেজেন্ট করেন? শর্ট সার্কিট দিয়ে। হুম হুম। জি। আর যখন ওপেন সার্কিট থাকে তখন, সরি, যখন সুইচ অফ থাকে তখন ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করেন। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এস মডেল, সুইচ মডেল, ওকে? কিন্তু আপনি যেটার কথা বলছেন সেটা হচ্ছে এসআর মডেল। এসআর মডেল আপনাদের সিলেবাসে নাই, পড়ানো হয়নি, ওকে? সো এসআর মডেলে যখন আপনার সুইচটা অন থাকে তখন আপনি পারফেক্টলি শর্ট সার্কিট ধরতে পারেন না, বরং এই ক্ষেত্রে যেটা করেন মসফেটটাকে একটা রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করেন, মানে মসফেটের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করেন। সেটাই হচ্ছে আর অন, মানে অন থাকা অবস্থায় রেজিস্টারের ভিতরের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে আর অন। সো ওইটা হচ্ছে এই আপনি এই যে আরটা দেখতেছেন, এই আরটা হচ্ছে ড্রেন টার্মিনালের আর, মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স এটা, হ্যাঁ?
আর আপনি যে আরন এর কথা বলতেছেন, সে আরন হচ্ছে মসফেটের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওটা এসআর মডেলের, ওটা আপনাদেরকে পড়াই নাই, আমি সিলেবাসেও নাই। আপনি যে আরনের যে ফর্মুলা বললেন 1/k, যেটা, হ্যাঁ, কে যেন কি ছিল, 1/, 1 বলেন, divided by k into v overdrive. ইন্টু ভিওবি, হ্যাঁ, ওই ফর্মুলা আপনাদের ক্লাসে পড়াইছি আমি? পড়াই নাই কিন্তু, হ্যাঁ, কারণ এটা আপনাদের সিলেবাসে নাই আর কি, এই মিডে, মানে শর্ট সিলেবাসে নাই আর কি, এটা বুঝতে পারছেন? জি। ক্লিয়ার হয়েছে আপনার কোশ্চেন? এমনি ইয়া, এটা কি সেম আসার কথা দুইটার কারেন্ট? আর এর ভিতর দিয়ে আর অন এর ভিতর দিয়ে কারেন্টটা কি সেম না? কারেন্ট সেমই আসার কথা, কিন্তু আপনি আই তো আগে বের করতেছেন না, আইডি টু আগে বের করতেছেন না, জি। তারপরে কি করতেছেন, আইডি টু থেকে আর বের করতেছেন, মানে এই আরটা বের করতেছেন, জি। তারপরে এরপরে কোথায় প্রবলেম হচ্ছে? না মানে আমি আইডি টু বের করা ছাড়াই আর বের করতে চাইছিলাম, মানে আর অন এর কারেন্ট এবং না, না, আর এর কারেন্ট সমান হয়, দুইটা ইকুয়েশন ক্রিয়েট করে আর। ওই ইকুয়েশন কিভাবে ক্রিয়েট করবেন, ওটা তো সম্ভব না। না, আপনি কি বলতে চাচ্ছেন, আপনি যে ভি নট মাইনাস হ্যাঁ, মাইনাস ভি নট ফোর মাইনাস ভোল্ট মাইনাস ফোর বাই ডিভাইড আর বাই নট এখানে আর আর অন রাখতে চাচ্ছেন, 16 ছিল, হ্যাঁ। ইকুয়ালস টু আপনার এই যে 5 - ভি নট ডিভাইড বাই এই আর, এটা জি। করতে চাচ্ছিলেন, এটাই জি। চাচ্ছিলেন। হ্যাঁ, এখানে জাস্ট আর এর মান বাকি থাকে, বাকি সব বের হয়। কারেন্ট সেম তাই, কিন্তু এই ইকুয়েশনটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, কারণ আপনার এটা হচ্ছে এসআর মডেল না আর কি, হ্যাঁ, এসআর মডেল হলে অ্যাপ্লিকেবল হইতো, আপনাকে ওই ওই এসআর মডেলের সেম আসার কথা বেসিক্যালি। আপনার কেমন ডিফারেন্স আছে কি বলেন তো আমাকে, দুইভাবে করলে আঁকা। এখানে তো দুইটা তুলনা করে করলে আসে 32, আর আয়ের মান বের করলে আসে 96। আচ্ছা, মানে আপনার 3 গুণ বেশি, তিন। 3 টাইমস, তাই না? জি। আপনি ক্যালকুলেশনে কোথাও ভুল করছেন নাকি? খেয়াল করেন মনে তো তো, হয় না। ক্যালকুলেশন ভুল করছেন কিনা খেয়াল করিয়েন। আর এটা ছাড়া আর কোনো প্রবলেম হবে না? হ্যাঁ, সেম আসার কথা। অ্যাপ্রোচটা, মানে আপনার থিঙ্কিংটা ওকে, ঠিকভাবে চিন্তা করছেন, গুড এটা, কিন্তু আসার কথা, আমি জানি না এখন আপনি কোথাও ভুল করছেন কিনা, বাট আপনার ওইটা না করলেও চলবে, যেহেতু আর অনটা আপনার সিলেবাসে ইনক্লুডই না। আমি সাজেস্ট করবো ওই দিকে যাওয়ারই দরকার নেই আর কি, শুধু শুধু পরীক্ষার আগে দিয়ে নতুন কিছু ট্রাই না করাই ভালো, মানে যেটা সিলেবাসে নাই ওটা নতুন জিনিস না, তো ওইটা এখন না পড়াই ভালো, এক্স্যাক্টলি পরীক্ষার আগে, পরীক্ষা শেষে পরে নিজে নিজে প্র্যাকটিস করিয়েন, বা আমার সেশনে চলে আসে, ইয়াতে ডেস্কে এসে আমি দেখাই দেবো আর কি, নিজে বা প্রবলেম সলভ করে দেবো আর কি, ওকে? বাট ওইটা আপনার আর অনটা আপনি বের করাই লাগতেছে না, কারণ আর অন সিলেবাসেই নাই আপনার, কথা বুঝলেন না, সে ওই অ্যাপ্রোচে যাওয়া লাগতেছে না আপনার আসলে, বুঝলেন? এই অ্যাপ্রোচের জন্য আপনাকে, এই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো মার্কসও দিবে না, সেম আসার কথা, বাট কোথাও ভুল করতেছেন কিনা আমি জানি না, চেক করতে হবে। একটু চেক করে দেখেন। আর হ্যাঁ, জি, তারপরে আর 4 নাম্বার কোশ্চেনের চিত্র একটা সমস্যা আছে। 4 নাম্বার কোশ্চেন, জি, এটা তো এখানে সলভ কি করে দিচ্ছি। ভিসি, আপনি বলছেন ভিসি আর ভিবি শর্টেড, কিন্তু মাঝখানে তো একটা খেয়াল করেন, এটা রেজিস্ট্যান্স। হচ্ছে ভিসি, এটা হচ্ছে আপনার ভিবি এখানে, ওকে? হুম। এক কাজ করি, আপনাকে আমি ডিসকর্ডে একটা আপনার অ্যাসাইনমেন্টের ডেডলাইন শেষ না আজকে? জি, 12টা। আজকে রাতের 12টা, জি নাকি আজকাল গতকালকে শেষ হয়ে গেছে, কোনটা? স্যার, 20 অ্যাসাইনমেন্টের ভিতরে লেখা 27 সেপ্টেম্বর 11টা 59 PM। আচ্ছা, ঠিক আছে, তাহলে দাঁড়ান, আমি তাও আপনাদেরকে একটা টপ দিচ্ছি, দেখি পারেন কিনা, বুঝেন কিনা দেখেন। আপনার সেকশন কোনটা? আহ, বলেন তো আপনার সেকশন কোনটা? 27। 27 স্যার। 27, আচ্ছা। আপনি যদি স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপে একটু দেখেন, দেখেন, আমি একটা পাইছেন আপনারা? একটু জানালেন তো যে পাইছেন কিনা। আপনি বেসিক্যালি আপনার এই ভিসি ধরবেন এটাকে, এটা তো ভিসি আপনার, হ্যাঁ, আর এই বেস টার্মিনালের পয়েন্টটা হচ্ছে আপনার ভিবি। আপনি যেটা করবেন, লাইনটা ফলো করেন, এই লাইনটা ধরে একটা কেভিএল অ্যাপ্লাই করবেন, ওকে? তারপরে আরেকটা কেভিএল অ্যাপ্লাই করবেন এই লাইনটা ফলো করে, বুঝে গেছে?
যিনি কোশ্চেনটা করছিলেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। সলভটা দেখে নেন। সলভ হচ্ছে কি, এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একদম ব্রিফলি যদি দেখাই, আপনি কি করবেন বলেন তো? 20 ইন্টু আইবি প্লাস ভিবিই প্লাস আইই আর ই মাইনাস মাইনাস ভিসি ইকুয়ালস টু 0। ঠিক আছে? এই ভিভি এর ভ্যালু হচ্ছে আপনার কত? এই ভিভি এর ভ্যালুটা পরীক্ষায় দিয়ে দিবে, যেমন এখানে দিয়েছে 0.7, কোশ্চেনে দিয়ে দিবে স্যাচুরেশন মোড আর ট্রায়াড মোডের জন্য আলাদা আলাদা হইতে পারে, বলে দিবে এটা পরীক্ষায়। যদি স্যাচুরেশন মোডের জন্য আলাদা হয় তখন দেখবেন লিখে দিবে ভিবিই স্যাট, বা এরকম টুকটাক ছোটখাটো জিনিস দিয়ে দিবে। হ্যাঁ, যাই হোক, তাহলে এই হচ্ছে আপনার ইকুয়েশন। তো এই ইকুয়েশনে আপনি দেখেন আননোন হচ্ছে আইবি আর ভিসি। এই আইবিটাকে আপনি, আচ্ছা আইবিটাকে পরে লিখেন, তাহলে এই একটা ইকুয়েশন পেয়ে গেছেন। আর এই বরাবর এই লাইন ধরে যদি আপনি মানে এই রেড লাইন যেটা P2, এই রাস্তা ধরে যদি আপনি আবারও কেপিএল অ্যাপ্লাই করেন, তখন আপনি পাবেন হচ্ছে আইসি ইন্টু আরসি প্লাস ভিসি। ভিসি লিখতে পারেন না পুরোটাকে একসাথে? ভিসি মানে কি, এই পয়েন্টের ভোল্টেজ এবং গ্রাউন্ডের মাঝের ভোল্টেজ, তার মানে এই পুরোটাই কাউন্ট হয়ে যাচ্ছে, মাইনাস ইকুয়ালস টু 5 আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আপনার দুইটা ইকুয়েশন আছে, কিন্তু একটা ইকুয়েশন আননোন হচ্ছে ভিসিটা কমন, দুই জায়গাতেই ভিসিটা আননোন, কিন্তু একটাতে আইবি একটাতে আইসি। তো আপনার বেটার হয় কি, হয় আইসিটাকে আইবিতে কনভার্ট করেন অথবা আইবিটাকে আইসিতে কনভার্ট করেন, তাইলে দুইটা ইকুয়েশন পেয়ে যাবেন এবং দুইটা কমন আননোন এলিমেন্ট পেয়ে যাবেন, তাই না? তাহলে এই স্যার, প্রবলেম, জি এই এখানে যে আমরা ভিসি নিলাম, এখন ভিসির বদলে যদি ভিসিই নিতাম, আর তখন কি আর ই আর আইসি কাউন্ট করতে হইতো? যদি ভিসির জায়গায় ভিসিই ভিসি, নিতেন, হ্যাঁ, ভিসিই নিলে তখন কি আই আর ইও আসতো, তাই না? মানে এই যে আর ই আর আইসি আই ই কাউন্ট করতে হতো না? হ্যাঁ, তখন তো এই যে দেখেন ভিসি ইকুয়ালস টু আসলে কি বলেন তো, কালেক্টর টার্মিনালের ভোল্টেজটা কি আসলে বলেন তো? এই পয়েন্টের ভোল্টেজ মানে কি, এই এতটুকুর ভোল্টেজ ভিসিই প্লাস আবার এটার আর অ্যাক্রসে ই আর ভোল্টেজ আইসি। ড্রপ, তাই না? এই এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পুরোটাই না? জি হ্যাঁ, তো এখন আমি ওইটা নিচ্ছি না কেন বলেন তো? আমার তো ওইটা নিলে আমার ক্যালকুলেশন হার্ড হয়ে যাচ্ছে আমার জন্য। কারণ আপনার দুইটা আননোন আছে, দুইটা আননোনের জন্য দুইটা আননোন সলভ করতে হলে কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা। দুইটা ইকুয়েশন লাগবে। তাহলে এই একটা ইকুয়েশন আপনার, আরেকটা ইকুয়েশন হচ্ছে এটা আপনার। এখন দুইটা আননোনের জন্য দুইটা ইকুয়েশন পেলেন, কিন্তু ওই দুইটা আননোন আবার ডিফারেন্ট, তাহলে হইলো বলেন? আপনি যদি ভিসি প্লাস আই আর এ লিখেন, তাহলে তো হইলো না। তারপরে আপনি ধরছেন কি, অ্যাক্টিভ মোড যদি অ্যাজিউম, আমি তো অ্যাক্টিভ মোড ধরে অ্যাজিউম করতেছি আর কি। তো অ্যাক্টিভ মোড ধরলে তো ভিসিই এর ভ্যালুটা বেরি করতে হবে, তাই না? তাহলে ভিসিইও তো আননোন হয়ে গেল, ভিসিই আননোন হয়ে গেল, আইটাও তিনটা আননোন চলে আসলো। যদিও আইটাকে আইসি দিয়ে লিখতে পারেন, কিন্তু ভিসিই দিয়ে করতে গেলে এটাকে আবার এখানে আবার একটা ঝামেলা লাগবে আর কি, কথা বুঝছেন? এখানে আবার ভিসিই পাবেন না আপনি, বুঝছি স্যার। একটু ঝামেলা হয়ে যাবে আর কি, বুঝছেন না? জি এই জন্য ভিসি দুই জায়গাতে ভিসি আছে, দুই জায়গাতে ভিসি থাকুক, কারণ আননোন তাইলে একই হইলো আর কি। হ্যাঁ, ভিসি দুই জায়গাতে ভিসি রাখছেন, আবার এখানে একটা আইবি একটা আইসি, এই জন্য আইবিটাকে আইসিতে কনভার্ট করবেন এই ইকুয়েশনে, অথবা এই ইকুয়েশনে আইসিটাকে আইবিতে কনভার্ট করবেন। তাহলে দুইটা ইকুয়েশন পেলেন, দুইটা ইকুয়েশনে দুইটা আননোন, আননোন গুলা কি কি, আইবি অ্যান্ড ভিসি, যদি আপনি আইসিটাকে আইবিতে কনভার্ট করেন আগে। তাহলে সলভ করা সহজ না? এই যে আপনাদের ডিসকর্ডে আমি এটাই দিলাম, হয়ে গেল। ছবিটা আপনাদের ডিসকর্ডে দিয়ে দিচ্ছি, দেখছেন? এই যে আমি এই যে এই রাস্তা ধরে এল1 ধরে স্যার আমি, আমরা যেহেতু এই ভিসিটাকে যেহেতু এক্স ধরে নিছি, তো আমরা যদি মানে এক্স এ কমন রেখা যদি দুইটা ইকুয়েশন বের করি, তারপরে এক্স এর জায়গায় যদি ইকুয়েশন গুলো বসে দিয়ে যদি বের করি হবে? মানে আপনি ওই যে মোট কথা দুইটা দুইটা ইকুয়েশনই তো সলভ করতেছেন, তাই না? জি স্যার। তো ওইটা এখন দুইটা ইকুয়েশন সলভ করার অনেকগুলো রাস্তা আছে। আপনি যদি এরকম দুইটা ইকুয়েশন লিখতে পারেন, আপনি যেটা বলছেন সেটাকে অপনয়ন বলে, তাই তো? জি স্যার। সরি, প্রতিস্থাপন বলে, সাবস্টিটিউশন। জি স্যার। তো ওইটা কেন করতে যাবেন? আপনারা ক্যালকুলেটরে খুব সহজে দুইটা জাস্ট দুইটা ইকুয়েশন জানা থাকলে ক্যালকুলেটরে 1 মিনিটও লাগে না সলভ করতে। ক্যালকুলেটরে সলভ করা জানেন? ইকুয়েশন কিভাবে সলভ করে ক্যালকুলেটরে? জি স্যার। জানেন এটা? দুইটা ইকুয়েশন থাকলে কিভাবে সলভ করে? জি স্যার, ওটা জানি। হ্যাঁ, যারা যদি কেউ ভুলে যান, অনেকদিন আগে করছেন হয়তো, ভুলে গেলে একটু দেখে নিন, কারণ এটা লাগবে। তো এই আপনার দুটো ইকুয়েশন আপনি পেয়ে গেছেন, তাহলে কষ্ট করে আর ওই সাবস্টিটিউশন কেন করতে যাবেন? সাবস্টিটিউশন করাই লাগবে না, জাস্ট এই দুইটাকে
ক্যালকুলেটরে ঠিকমতো ইনপুট দিয়ে দিবেন, ইন্টার প্রেস করবেন, সলভ চলে আসবে। প্রথম সলভটা হবে আইসি, তারপরে যদি আপনি আইসির ভ্যালুটা আগে লিখেন আর কি ইকুয়েশনে, এই ক্যালকুলেটর উঠানোর সময় যদি আইসির ভ্যালু আগে দেন, তাহলে আগের সলভটা আইসির সলভ, পরের সলভটা ভিসি এর সলভ, তাই না? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এই ইকুয়েশনটাতে? আমি সলভ দিয়ে দিছি অলরেডি। এটা কি করাই দেওয়া লাগবে? সলভ দিয়ে দিছি না? যে কি আপনি কে যেন কোশ্চেন করতেছিলেন, আপনার নামটা খুব অস্পষ্ট, হাসিনা তা কি যেন একটা নাম আপনার। আচ্ছা এটা পারবো, এটা মিলাইছি আমি। তাহলে হয়েছে না জি অ্যান্সারটা? স্যার। জি। আচ্ছা, আপনার আর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার প্রবলেমগুলো সলভ হলো। আপনাদের বেসিক জিনিসপাতি জানলে আপনাদের পারতে সমস্যা হওয়ার কথা না, কারণ কোশ্চেনে স্যার আপনার ইকুইভ্যালেন্ট এনপিএন যে পিজিটি সার্কিট, আপনার একটা কোশ্চেন আছে না, ওটা কি করা লাগবে এটা একটু? কোশ্চেনটা বলুন, কোশ্চেন নাম্বার বলেন, এভাবে তো বুঝবো না। স্যার 3-1 নাম্বারটা। তিনি কি বলছেন এটা? আগের ক্লাস কি করছেন আপনি? সলভ ক্লাস করছিলেন? জি স্যার। করছিলেন? করছিলেন, শেয়ার করছিলেন? আগের ক্লাস অনলাইনটা, হ্যাঁ, সো ওইটা স্যার করা হয়নি। হ্যাঁ, ওইটাতে আমি দেখেছি। কে যেন কথা বলতেছেন আপনি? রূপম। রূপম, আচ্ছা ওইটা দেখলে আপনাকে পড়ানো হয়েছিল। আচ্ছা আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিই, স্লাইড নাম্বারটা দেখাই দিই আর কি। আমি আগের ক্লাসে বুঝেছিলাম, যদি না বুঝেন একটু ওইটা দেখে নেন আর কি। হ্যাঁ, স্যার এই অনলাইন ক্লাসের রেকর্ডিংসটা আছে না? আজকেরটা রেকর্ডিং আমি করব না, কারণ আজকেরটা নর্মাল কথা। আজকেরটা নয়, যে এই আগের দিনেরটা। হ্যাঁ, ওটা আমি আপলোড করে দিয়েছি, আপনারা একটু চেক করেন। ওই যে স্টাডি ম্যাটেরিয়ালে আমি যে ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখছি, ওই ড্রাইভ লিঙ্কে আমি কন্টিনিউয়াসলি আপডেট করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা রূপম একটু দাঁড়ান। আপনার রূপম, আপনাকে ওই যে আচ্ছা দাঁড়ান, আপনার ম্যাথে কোনো প্রবলেম নাই না? আচ্ছা এই যে খেয়াল করেন, খেয়াল করছেন এটা আপনাদের স্লাইডে যে আছে, জি স্যার। এটা আমি দেখাই দিয়েছিলাম। আচ্ছা তাও একটু দেখাই দিই, দুই রকম হয়, একটা অ্যাক্টিভ মোড, একটা হচ্ছে কি মোড যেন, একটা অ্যাক্টিভ মোড, একটা স্যাচুরেশন স্যাচুরেশন। মোড। স্যাচুরেশন মোড, আচ্ছা। আচ্ছা অ্যাক্টিভ মোডে বিজেডিটাকে আপনারা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিয়ে প্রকাশ করতে পারেন। যারা শুনেন নাই তারা শুনে নেন। বিজিডি ক্যান বি রিপ্রেজেন্টেড, আচ্ছা এটা বেশি চিকন হয়ে গেছে, দাঁড়ান। আচ্ছা, BJT as dependent voltage source, okay? Sorry, not dependent voltage source, dependent current source, okay? খেয়াল করেন। আচ্ছা আমাকে বলেন তো অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে কি লেখা যায়? বিটা ইকুয়ালস টু কি বলেন তো? আইসি আলফা আই, ইকুয়ালস টু আইসি বাই আই। আচ্ছা আলফা ইকুয়ালস টু আইসি বাই আই, সরি হ্যাঁ, আর বিটা ইকুয়ালস টু কি লেখা যায় বলেন তো? আইসি বাই আইবি। আইবি। আইসি বাই আইবি, অ্যাক্টিভ মোডের জন্য এটা, রাইট? স্যার আচ্ছা ফর অ্যাক্টিভ মোড, ভেরি গুড। আচ্ছা তো আমাদের বিজেটি যদি আমরা ড্র করি, বিজেটি হচ্ছে কিছুটা এরকম, সিম্বলটা দেখাই আপনাদেরকে। এটাই তো বিজেটি না আপনাদের? তিনটা টার্মিনাল, কালেক্টর, বেজ, ইমিটার, অথবা এটাকে তো এভাবেও লেখা যায় না, এই যে তিনটা টোটাল দুইটা ডায়োড দিয়ে যদি আমরা দেখাই, প্রথমটা ইমিটার, তারপর একটা বেজ, তারপর একটা কালেক্টর, তাই না? এই একটা টার্মিনাল, আর একটা টার্মিনাল, আর একটা টার্মিনাল, তাই না? তো এটাকে আবার এখানে দেখেন তো, এই আলফা ইকুয়ালস আসলে, আচ্ছা এবার আমাকে বলেন এই ইকুয়েশন থেকে কি লেখা যায়? এই আলফা ইকুয়ালস টু আইসি থেকে আইই, আইসি বাই আই, এখানে আমরা আইসিটাকে কি দিয়ে লিখতে পারি? আইই এর রেসপেক্টে লিখতে পারি না, আলফা টাইমস আইই।
শুনতেছেন সবাই? আমি জানি না শুনতেছেন কিনা। অথবা এই বিটা থেকে যদি লিখি তাহলে আইসি ইকুয়ালস টু বিটা ইন্টু আইবি লিখা যায়। জি স্যার। যে এইটা এখান থেকে আনছি, আর এটাকে আমি এখান থেকে আনছি। তাহলে এটা কি হলো, কারেন্টটাকে মানে কালেক্টর কারেন্টকে আপনি ইমিটার কারেন্টের রেসপেক্টে দেখাচ্ছেন না। তাহলে আলটিমেটলি কি হলো, কালেক্টর কারেন্টটা একটা কারেন্ট সোর্স হয়ে গেল যেটা কিনা ইমিটার কারেন্টের উপর ডিপেন্ড করে আছে। বুঝা গেছে কথাটা? জি স্যার। অথবা কালেক্টর কারেন্টকে আপনি বেস কারেন্টের রেসপেক্টেও দেখাইতে পারেন। তখন কালেক্টর কারেন্টটা একটা কারেন্ট সোর্সের মতো বিহেভ করবে, যেটার যেটা কিনা বেস কারেন্টের উপর ডিপেন্ড করে আছে। তাহলে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি যদি এইভাবে একটা সার্কিট ড্র করি, মনে করেন এটা আমার কালেক্টর, এই হইলো আমার একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হলো আমার বেস, এখানে আমি একটা ডায়োড দিলাম, দেন এটা আমার ইমিটার, এটা আমার কালেক্টর, এটা আমার বেস টার্মিনাল, এটা দিয়ে একটা কারেন্ট যাচ্ছে আইবি, আর এই কালেক্টর টার্মিনালের আইসি কারেন্টটা একটা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যেটা কিনা কার উপর ডিপেন্ড করে আছে, আমরা আলফার রেসপেক্টে দেখাতে যাচ্ছি, আলফা ইন্টু আইই। দেখেন তো তাহলে কি আমরা এটা দিয়েও প্রকাশ করা যায়, এটা দিয়েও প্রকাশ করা যায়। আমরা আগে আইসি দিয়ে মানে আই এর রেসপেক্টে আইসি প্রকাশ করতে সেটা দেখতেছি। তাহলে দেখেন তো এই যে আইসিটাকে আমরা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিয়ে দেখাইলাম, আর বাকি যে আমি একটা ডায়োড আঁকছি, এই যে একটা ডায়োড আঁকলাম, সেটাকে অন্য কালার দিয়ে দেখাই আপনাদের সুবিধার জন্য। এটা যে একটা ডায়োড আমি আঁকলাম, এই ডায়োডটা আসলে কোন কোন জায়গার মধ্যে পড়ছে ডায়োডটা বলেন তো? বেজ আর ইমিটারের মাঝে পড়ছে না ডায়োডটা? জি স্যার। তাহলে এটাই তো হওয়ার কথা না? দেখেন তো এই যে বেজ ইমিটারের মাঝে একটা ডায়োড, আর বেস কালেক্টরের মাঝে আপনার কানেকশন আছে একটা। আবার আপনি কালেক্টর কারেন্টটাকে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিয়ে দেখাচ্ছেন। স্যার জি। আইসির এটা যদি বিটা আর আইবি দিয়ে প্রকাশ করতাম তাহলে কি হ্যাঁ, সেম কনফিগারেশন হতো? না, কনফিগারেশন তখন ডিফারেন্ট হইতো। কেন ডিফারেন্ট হইতো বলেন তো? তখন আপনার, আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। খেয়াল করেন, আপনি আইসিটাকে কার রেসপেক্টে দেখাচ্ছেন? আইই এর রেসপেক্টে দেখাচ্ছেন। তাহলে আইসি এবং আই এর মধ্যে একটা কানেকশন রাখা লাগবে ডিরেক্ট। জি স্যার। এই যে দেখছেন, এই লাইনটা ডিরেক্ট কানেকশন রাখছেন আপনি, দেখছেন? আর আপনি যদি এই বিটা দিয়ে লেখেন, বিটা দিয়ে প্রকাশ করেন, তখন কনফিগারেশনটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন কনফিগারেশনটা ডায়োডটা আর আপনি ইমিটার টার্মিনালে রাখবেন না, কারণ এখানে ডায়োডটা ইমিটার টার্মিনালে রাখছেন, কারণ এই ডায়োডের কারেন্ট হচ্ছে কত বলেন তো? এই ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটা কত বলেন তো? আইই। আইই। তাহলে এই ডায়োডের কারেন্টটা দিয়েই আলটিমেটলি আপনি এই আইসিটাকে প্রকাশ করতেছেন না? বলেন তো? জি স্যার। ডায়োডের মধ্যে যেখানে সেটা দিতে, এই জন্য আপনার এইভাবে এরকম কনফিগারেশন লিখছেন। কিন্তু আপনি এখানে কারকে দিয়ে প্রকাশ করতেছেন? আইবি কে আপনি আইসি কে আইবি দিয়ে প্রকাশ করতেছেন। তাহলে আইবি কারেন্টটা ডায়োডের মধ্যে দিয়ে যাইতে হবে এখন, তাই না? ও এই বুঝছি। যদি মিলান, তাহলে আপনি চিন্তা করেন, আপনি এখানে বেস দিলেন, এখন ডায়োডটা শিফট হয়ে কোথায় চলে আসবে? বেস টার্মিনালে চলে আসবে। এখন এসে তারপরে এখান থেকে আপনি কারেন্ট সোর্স ড্র করবেন, এটা আপনার কালেক্টর, তারপরে এখানে এটা আপনার ইমিটার হয়ে যাবে, শেষ। এটা আপনার বেস। তাহলে তখন সার্কিটটা হয়ে যাবে এরকম। এই যে এই সার্কিটটা দেখছেন, খেয়াল জি করেছেন? এই যে জি বুঝছি স্যার এটা। এই দুইটা যোগ করলে তখন আই পাবেন। আর এই ক্ষেত্রে আপনি আই এর রেসপেক্টে লিখতেছেন দেখে ডায়োডটাকে, এই ডায়োডের কারেন্টটাকে আই ধরতেছেন, হ্যাঁ, ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটাকে আই। মোট কথা আপনি যে কারেন্টের রেসপেক্টে লিখবেন সেটাকে সেটা একটা ডায়োড কারেন্ট হতে হবে। বুঝছি স্যার। মানে আপনার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা তো কালেক্টর কারেন্ট, তাই না? কালেক্টর টার্মিনালেই তো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বসাচ্ছেন সব সময়, কারণ আলফা বিটা যেটা দিয়েই করেন, আইসিটা কমন এখানে, ঠিক আছে? তাহলে কালেক্টর টার্মিনালটাকে আপনি একটা কালেক্টর টার্মিনালের কারেন্টটাকে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হিসেবে লিখবেন। যদি সেটাকে আপনি আইই এর রেসপেক্টে লেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে, প্রকাশ করার উপায়টা হচ্ছে আপনাকে ওই ডায়োডের একটা কারেন্টের থ্রুতে এটা প্রকাশ করতে হবে। হ্যাঁ, এটা রুলস আর কি, যেহেতু মাল্টিপল বিজিটি, এটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, তো যদি আই দিয়ে প্রকাশ করেন আইসিটাকে, তখন ওই আইটা একটা ডায়োডের কারেন্ট হওয়া লাগবে। এই জন্য আপনি ইলিমিটার টার্মিনালে একটা ডায়োডটা বসাচ্ছেন। বেজ ইমিটার যে
ডায়োডটা সেটা ওইখানে বসাচ্ছেন। আর যদি আইবি রেসপেক্টে প্রকাশ করেন তখন আইবিটা হইতে হবে একটা ডায়োড কারেন্ট, এই জন্য আপনি বেস টার্মিনালে নিয়ে যাচ্ছেন আপনার ইয়াটাকে, ডায়োডটাকে। তাহলে ডায়োডের মধ্যে কারেন্ট, বেস টার্মিনালে যদি ডায়োড নিয়ে যান তাহলে ওই ডায়োডের মধ্যে কারেন্ট যাবে আইবি, সেই আইবি রেসপেক্টে আপনি ভোল্টেজ কারেন্ট সোর্সটাকে প্রকাশ করতেছেন। সেম ভাবে এটা আপনাদেরকে ক্লাসে আমি দেখাই নাই মনে হয়, কারণ অতটা ইম্পর্টেন্ট ছিল না, ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, এখন বলে দিলাম, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক কম। আর স্যাচুরেশন মোডের জন্য এভাবে প্রকাশ করতে পারেন। স্যাচুরেশন মোডের জন্য কি বলে দেওয়া লাগবে? আপনারা কি কোনো কনফিউশন আছে স্যাচুরেশন মোডের জন্য? এটা স্যাচুরেশন মোডের জন্য যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে বলি, পারবেন? তখন কি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের জায়গায় না, 0.2 তখন তো আর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকতেছে না, কারণ স্যাচুরেশন কারেন্টে কি আপনি আলফা বিটা খাটাইতে পারেন স্যাচুরেশন মোডে? না স্যার। দুইটাই তো ফরওয়ার্ড বাইসে থাকবে না? দুটোই ফরওয়ার্ড বায়াসে থাকে। এবং আপনি দেখেন এই যে এটা যদি ইমিটার হয় তাহলে এই বেজ আর ইমিটারের মাঝের ভোল্টেজ কত থাকে স্যাচুরেশন মোডে? ভিবিই। আর কালেক্টর এবং ইমিটারের মাঝে ভোল্টেজ কত থাকে? অলওয়েজ 0.2 ভোল্ট। তাহলে দুটাই হচ্ছে একটা ফিক্সড ডিসি ভোল্টেজ, তাই না? অনেক সহজ এটা, তাই না? বের করে দেখাইছিলাম না 0.7 কিভাবে আসে আর 0.2 কিভাবে আসে? জি স্যার। স্যাচুরেশন মোডে থাকলে আপনি অ্যাজিউম কি করেন? ভিভি ইকুয়ালস টু 0.7 অ্যাজিউম করেন, ভিসি ইকুয়ালস টু 0.2 অ্যাজিউম করেন, সেখান থেকে প্রুফ করেন যে বিটা নট ইকুয়ালস টু আইসি বাই আইবি, তাই না? তাহলে ওইটাই তো, তার মানে ফরওয়ার্ড বা সরি স্যাচুরেশন মোডে আপনি বেজ ইমিটারের মাঝের যে ভোল্টেজ সেটা জানেন, তারপরে ইমিটার কালেক্টরের মাঝের ভোল্টেজটাও আপনি জানেন। এটা তো জানা ভোল্টেজ, মানে ডিসি ভোল্টেজ, দ্যাটস ইট, সিম্পল। একটু দেখে যান এটা আর কি, যদি পরীক্ষা চলে আসে তাহলে যেন ঝামেলায় না পড়েন, কোশ্চেন সহজ হবে আপনাদের। তো এখন সহজ বলতে আবার ওই রকমও সহজ না, মানে আপনারা একটু, আপনাদেরকে প্যাচ দেওয়া হবে না, বেসিক যা যা পড়াইছি আমি ওইগুলা থেকেই আসবে। অ্যাসাইনমেন্টটা সলভ করে যান, মানে স্যাচুরেশন মোডের জন্য কি অ্যাজিউম করবেন আর কি প্রুফ করবেন, তারপর অ্যাক্টিভ মোডের জন্য কি অ্যাজিউম, কি ধরতে পারবেন আর কি প্রুফ করবেন, এইগুলা বেসিক তো জানতে হবে না? কেসিএল কেভিএল কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, এতটুকু জানলে বাকিটা পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর সেম গোজ ফর মসফেটে কোন মোডের জন্য কন্ডিশন কি, এগুলো একদম ঠাড়া মুখস্থ করে যাবেন, আর কোনো কথা নেই। স্যার এই আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি বের করতে বলে তাহলে কি আমরা জাস্ট এস মডেলটা লিখে দিব কি রিয়েল? না, যদি এস মডেল বলে দেয়, মেনশন করে দেয়, তখন এস মডেল বের করবেন। মেনশন করার আগ পর্যন্ত আপনি ভুলেও এস মডেলে যাবেন না, স্যার রিয়েলটা লিখে দিব। রিয়েলটা আঁকবে। যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে বলে, যে ড্র এ বলে দিবে কোশ্চেনে যে ড্র দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিয়েল মসফেট। রিয়েল মসফেট মানে অরিজিনালটা, যেটা আপনাদেরকে পড়াইছিলাম, মানে এইটা, এই যে এইটা বিজেটি মসফেট এগুলা। হ্যাঁ, আর যদি আপনাকে বলে যে অ্যাজ অফ সুইচ মডেল, দেন বিজেটিরও সুইচ মডেল আছে, আবার মসফেটেরও সুইচ মডেল আছে, দুইটাই অলমোস্ট সেম। এই যে তখন আঁকবেন এইটা, ঠিক আছে? আর এই রিয়েলটা আকার ক্ষেত্রে কি মানে সব কিছু করা লাগবে? সব দিতে হবে। এইখানে আপনার এতগুলো লাইন না দিলে হবে, মানে ডিফারেন্ট গেট ভোল্টেজের জন্য দিচ্ছেন না, গেট ভোল্টেজ এতগুলো না দিয়ে 3-4টা দিলেও হবে। এখানেও সেম, আইভিআর এগুলো দেখাইতে হবে না, অল্প কেটে দিলেই হবে। কন্ডিশন গুলো একদম ঠাড়া মুখস্থ করে যাবেন। কাট অফের কন্ডিশন কি দুইটার জন্যই, মসফেট বিজিটি দুইটার জন্যই, যে কাট অফের কন্ডিশন কি, স্যাচুরেশনের কন্ডিশন কি, অ্যাক্টিভ মোডের কন্ডিশন কি, বুঝে গেছে? আচ্ছা, এই আপনারা আব্দুল্লাহ আল সাকিব, আপনি হ্যান্ড রেজ করছেন, বলেন তো আব্দুল্লাহ আল সাকিব আছেন? জি স্যার। আচ্ছা, আপনি মেসেজে বলতেছেন আপনার হ্যান্ড রেজ করছেন, এটা কি ভুলে উঠছেন না আপনার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করে ফেলেন, সমস্যা নেই। একের জি একটু বোঝানোর জন্য, আচ্ছা সরি, আপনার মেসেজটা আমরা পড়ি নাই। মাইদুল ইসলাম বলছে সোর্স থেকে আউটপুট নিয়ে ম্যাথ করতে পারবো, লজিক গেট না। খুবই ভালো একটা আব্দুল্লাহ থেকে আপনারটাতে আমি আসতেছি। আপনাদেরকে যদি লজিক ইমপ্লিমেন্ট করতে বলে, আপনারা সোর্স টার্মিনাল থেকে নিতে যেন না, অ্যাটলিস্ট পরীক্ষার এই ফাইনাল এক্সামে না। ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম আমি, তাই না, যে দুইটাই করতে পারেন, রাইট? দেখাইছি কিনা বলেন তো? ক্লাসের সোর্স টার্মিনাল এবং ড্রেইন টার্মিনাল, দুই টার্মিনাল থেকে আউটপুট নেওয়া দেখাইছি আমি, তাই না? লজিক একটা 3 পার্ট হয়, একটা 3 পার্ট হয় না। কিন্তু আমি আপনাদেরকে ক্লাসে এটাও বলে দিছি যে আই স্ট্রংলি সাজেস্ট আপনারা
ড্রেন টার্মিনাল থেকে আউটপুট নেবেন অলওয়েজ। ইনভার্টেড হইলেও সমস্যা নেই, যদি আপনার ইনভার্টেড ছাড়া আউটপুট চাই দরকার হলে 2বার ইনভার্ট করবেন, তাহলে নর্মাল আউটপুট চলে আসবে। বুঝা গেছে আমার কথা মাইদুল ইসলাম? আপনি কি বুঝতে পারছেন? সবাই কি শুনতেছেন আমার কথা? আমি কথা বলে দিচ্ছি, তাও দেখবেন ভুল করবে অনেকে। তো এই জিনিস করবেন না, ড্রেন টার্মিনাল থেকে আউটপুটটা নেবেন, সোর্স থেকে নিতে যাবেন না, কারণ কিছু লজিক্যাল এরর আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি বললেন আব্দুল্লাহ সাকিব বলতেছেন কোশ্চেন 1-4 বলছে কনসিডার এ মসফেট ইনভার্টার এসআর, এটা এসআর মডেলের কোশ্চেন আসলে। হ্যাঁ, এসআর মডেল আপনাদের আমি পড়াই নাই, অ্যাসাইনমেন্টে দিছি যাতে একটু করে বেসিকটা ক্লিয়ার থাকে, দ্যাটস ইট। তাও দেখি কি করছেন। কনসিডার মসফেট ইনভার্টার উইথ দ্য ফলোইং সার্কিট প্যারামিটারস ভিসিসি 10 দিয়ে দিছে আপনার। আরএল হচ্ছে, আরএল মানে তো বুঝেন, লোডটা হচ্ছে অলওয়েজ ড্রেন টার্মিনালে দিবে। এই আরএলটা যেহেতু মসফেট বলছে না, অলওয়েজ ড্রেন টার্মিনালে। লোড কোথায় থাকে? অলওয়েজ ড্রেন টার্মিনালে থাকবে। অলসো দ্য মসফেট ভিটি মানে থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট আর 1/ভিওবি দিয়ে দিছে। এই 1 বাই এটা মানে কি দিছে বলেন তো? 1/kn প্রাইম ভিওবি, এটা দিছে মানে কি দিছে বলতে পারবেন? আচ্ছা, R1 এর একটা পার্ট দিছে। আর অন এর ভ্যালুটা দিয়ে দিছে। আচ্ছা, W বাই L এর মানটা বের করতে বলছে। হ্যাঁ, আরনের একটা পার্ট দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে এটা আপনারা স্লাইড গুলা পড়েন না, আমার রিয়েলাইজেশন হচ্ছে এটা। কেন বলতেছি এই কথা? যদি আপনারা স্লাইড গুলা পড়তেন তাহলে এই কোশ্চেন গুলা করতেন না। বা না, আমি ডিসকারেজ করতেছি না আপনাদের কোশ্চেন করার জন্য, কিন্তু আমি চাচ্ছি আপনারা নিজেরা সেলফ স্যাটিসফাইড হন আর কি, মানে সরি সেলফ ডিপেন্ডেন্ট হন, সেলফ স্যাটিসফাইড না, সরি সেলফ ডিপেন্ডেন্ট হন, যাতে করে নিজেরাই অনেক প্রবলেম সলভ করতে পারেন। কজ এগুলোর রিসোর্স আমি সব দিয়ে দিছি। তো এটা অ্যাসাইনমেন্ট না আসলে, ডিরেক্ট আপনাদেরকে আমি স্লাইডের কোশ্চেনটাই তুলে দিছি। আব্দুল্লাহ সাকিব, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি বুঝছেন কিনা আমাকে জানান। এই যে এটাই না কোশ্চেন, দাঁড়ান আমি কোশ্চেনটাতে যাই আগে, সলিউশন আছে এখানে। এই যে আপনার কেএন আর অন কই গেল? এই যে আরনের ইকুয়েশন হচ্ছে এটা। হ্যাঁ, স্লাইডেই আছে, স্লাইডেই দেখলেই পাবেন। স্লাইডের বিজেটি স্লাইডের কত নাম্বার? এটা 64 পেজই পাবেন। এই যে 64 নাম্বার স্লাইডে বিজেটির যে স্লাইডটা, সরি মসফেটের যে স্লাইডটা, সেটা 64 নাম্বার পেজে পাবেন। আরনের ইকুয়েশন হচ্ছে 1/kn ভিওবি। হ্যাঁ, তো kn আর kn প্রাইমের মধ্যে সম্পর্ক তো জানেন, w বাই l এর একটা সম্পর্ক আছে। এইটা হচ্ছে সেই ইকুয়েশনটা, দেখেন। স্যার, ড্রাইভের স্লাইডটা তো 42 পেজের। মসফেটের? জি। দেখতে দেন দেখি। এটার কথা বলতেছেন? জি স্যার। ছোট এটা ছোট হইলেও এটার মধ্যে থাকার কথা আছে, দাঁড়ান। পুরোটাই তো দেওয়ার কথা, কোনো কারণে কি মিস হয়ে গেল নাকি? স্যার এই স্লাইডে অনেক কিছু নাই। তাই? জি স্যার। সে জানার নাই তো আগে। আচ্ছা, আমি দাঁড়ান আজকে আপলোড করে দিচ্ছি। এই যে তাও ম্যাটটা আছে, এই যে এই ম্যাটটা আছে, দেখছেন? আব্দুল্লাহ সাকিব, আপনি বুঝতেছেন? এই যে এই ম্যাটটাই ড্রাইভার যে স্লাইডটা দিয়েছি সেটার কত নাম্বার পেজ? 31 পেজে পাবেন, 31 পেজে পাবেন। দিয়ে দিছি পুরো ডিরেক্ট ইয়া থেকে তুলে দিছি। তো এই যে মানে আপনাদের অ্যাসাইনমেন্টে ডিরেক্ট ইয়া থেকে তুলে দিছি আমি স্লাইড। এই জন্য আপনাকে বলতেছিলাম স্লাইডের কোনো ম্যাথ ফেলে যাবেন না কাইন্ডলি, দয়া করে। মসফেট আর বিজেটি তো না, ম্যাথ আছেই কয়টা, স্লাইডের কয়টা 7-8টা করে সব মিলে স্লাইডে 10টা ম্যাথ হবে, আর অ্যাসাইনমেন্টের 5-6টা ম্যাথ, শেষ। এই 16-17টা ম্যাথ করে গেলে আপনার মোটামুটি কমন মানে বুঝে যাবেন সবকিছু। স্যার, এই স্লাইডে ম্যাথ অনেক কম দেখে প্যারায় পড়তেছে। আচ্ছা, বুঝছি, ঠিক আছে। আমি আপনাদেরকে ওই স্লাইডটা দিয়ে দিচ্ছি তাইলে। হ্যাঁ, এটা আপলোড করে দিচ্ছি। স্লাইডে তো ভুল আছে না? ভিসি এরটা 0.5 দেওয়া, ওটা 0.5 এর হবে না? কোথায় কোথায় বলেন তো আবার একটু। স্যার বিজেপি স্লাইডটাতে ওই যে ভিসি এর ভ্যালু স্যার সেটা হচ্ছে
5 এর চেয়ে বেশি আছে কত নাম্বার পেজ একটু আমাকে বলবেন কাইন্ডলি? স্যার পেজ নাম্বারটা মনে নাই, বাট হচ্ছে যে আই এর ওখানে স্যার যে প্যারামিটার স্যার এখানে। আপনি কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ স্যার এই যে এখানে কোথায় এখানে ভুলটা? স্যার ওই যে ভিসি এটা স্যার -0.5 ভোল্টের চেয়ে বেশি দেওয়া হয়, 0.5 ভোল্টের চেয়ে বেশি সবগুলাই, বা না না 0.5 এর সমান। না না, এটা হচ্ছে আপনার ঠিকই তো আছে, এই যে স্যাচুরেশন মোডের জন্য দুইটাই। আচ্ছা আমাকে বলেন, স্যাচুরেশন মোডের জন্য আপনি কি কি ধরতে পারেন? ভিভি ইকুয়ালস টু 0.7 ধরতে পারেন আর ভিসি ইকুয়ালস টু 0.2 ধরতে পারেন, ওটাই বলছে ওরা। জি স্যার, ক্যালকুলেশন করলে স্যার -0.5 আসে, কিন্তু ওই যে অন্য আরেকটা সেকশনে স্যার নাকি বলে আপনার কথা কেটে যাচ্ছে। স্যার অন্য আরেকটা সেকশনে এক ফ্যাকাল্টি বলছে যে হচ্ছে এই যে -0.5 না ধরে ওটা 0.5 ধরতে, স্যার ক্যালকুলেশন করলে তো আমাদের -0.5ই আসে। না না, আপনি মাইনাস ধরবেন কেন? মাইনাস ধরবেন না, আপনার ভিসিবিটা হিসাবই তো করা লাগতেছে না। আমাকে বলেন তো ভিসিবি কি হিসাব করা লাগতেছে আসলে? আপনি হিসাব করবেন ভিসি, তাহলে মাইনাস প্লাসের হিসাবটাই আসতেছে না আর, তাই না? জি স্যার তাও ঠিক। আপনি ভিসিবিতে যান না, ভিসিবিতে আপনি ক্লাসে বুঝাই দিছি। আর ভিসিবিতে নেগেটিভ না পজিটিভ কিভাবে ধরবেন? কালেক্টর এনপিএন পড়তেছেন না, এনপিএন এ কালেক্টর কি? এন টার্মিনাল নাকি পি টার্মিনাল? স্যার এটা কালেক্টর হচ্ছে হলো ইন টার্মিনাল। এন টার্মিনাল আর বেস হচ্ছে পি টার্মিনাল। তাহলে আপনি যদি আপনি কোন কোন বায়াস করতেছেন কালেক্টর এমিটারটাকে? ফরওয়ার্ড বায়াস করতেছেন। ফরওয়ার্ড বায়াস। তাহলে এন টার্মিনালে আপনি নেগেটিভ দিবেন, বেস টার্মিনালে পজিটিভ দিবেন, রাইট? হুম। তাহলে ভিসিবি মানে মানে কি বলেন তো? ভিসিবি মানে আসলে কি? ভিসিবি হচ্ছে কালেক্টরের বেজের ভিতরে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা। ডিফারেন্সটা ভিসি মাইনাস ভিবি, এটা ক্লাসে আমি পড়াইছি খুব সুন্দর করে। এখন জি এই স্যার। ভিসিটা তো ফরওয়ার্ড বায়াসের জন্য, ভিসিটা তো ইটসেলফ নেগেটিভই হচ্ছে না, আর ভিবিটা পজিটিভই দিতে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের জন্য। তাহলে হুম। দেখেন নেগেটিভ মাইনাস আবার পজিটিভ, তাহলে পুরোটাই তো ইন্টারনাল নেগেটিভই হচ্ছে। তাহলে জি আলটিমেটলি স্যার। নেগেটিভ সিম্বলটা মাস্ট, মানে এটা ছাড়া তো পুরো ইকুয়েশনই ভুল, বায়াসিংটাই তো ভুল হচ্ছে, রাইট? জি স্যার তাও ঠিক। হুম। হ্যাঁ, পুরো বায়াসিং ভুল হচ্ছে। হয়তো আপনাকে অন্য সেকশনে হয়তো এটা বলতে পারে যে মডুলাস অফ ভিসিবি বলতে পারে, মানে আপনাকে হয়তো সাজেস্ট করছে মডুলাস নিতে। হতে পারে স্যার, তাহলে ওখানে হয়তো বা একটু ভুল আছে। মডুলাস বা আপনি যে যার থেকে শুনছেন, যে স্টুডেন্টের কথা বলছেন সেই স্টুডেন্ট হয়তো বুঝতে ভুল করছে। হ্যাঁ, টিচাররা এটা বলার কথা না আর কি। হ্যাঁ, মডুলাস অফ ভিসিবি নেওয়ার কথা। আমি এটা এই কমপ্লিকেশন যেন না পড়েন এই জন্য আপনাদেরকে ক্লাসে এটাও বলে দিছিলাম যে কিভাবে ভিসিটা ক্যালকুলেট হয়। ভিসি হ্যাঁ আসলে স্যার, কি এটা আমি বলেন তো? দেখছি স্যার, আপনি ক্লাসে দেখাই দিছিলেন আর আমিও ছিলাম ওখানে। এক্স্যাক্টলি ভিসিবি প্লাস ভিবিই করবেন, তাইলে আলটিমেটলি আপনার এই মাইনাস প্লাস গ্রেটার দেন মাইনাস লেস দেন এগুলোর ক্যাচালে যাওয়াই লাগতেছে না। আপনি প্রুফ করবেন ভিসি ইকুয়ালস টু 0.2 হচ্ছে কিনা। যদি স্যাচুরেশন মোডে ধরেন তাহলে ভিসি এর ভ্যালু 0.2 ধরবেন, ভিবি এর ভ্যালু 0.7 ধরবেন। প্রুফ করবেন বিটা নট ইকুয়ালস টু আইবি বা আইসি বাই আইবি, দ্যাটস ইট। আপনার সিম্পল কনসেপ্ট এখানেই শেষ। আর রিভার্স বায়াস যদি আপনি অ্যাক্টিভ মোড ধরেন তখন ভিবি ভ্যালু 0.7 ধরতে পারবেন। আর এই ভিসিটাকে আপনাকে প্রুফ করতে হবে 0.2 এর চেয়ে বেশি, সেক্ষেত্রে আবার বিটার আলফা ইউজ করতে পারবেন, তাই না? হুম। হ্যাঁ, আর যদি আপনাকে কোশ্চেন বলে যে কাট অফ অ্যাক্টিভ স্যাচুরেশন এগুলোর জন্য জাংশনের বায়াসিং কন্ডিশন লিখো, তাহলে ওটাও আমি ক্লাসে খুব সুন্দর করে বলে দিছি। যদি এগুলো পরীক্ষায় আসে আপনি কিছু না, জাস্ট ফরওয়ার্ড বায়াস সব কয়টা বায়াস। আচ্ছা আমি একবার দেখাই দিই, জাংশন কয়টা আছে বলেন তো আপনার এখানে টোটাল? একটা বিজেটি স্যার স্কয়ার জাংশন দুইটা। দুইটা, একটা হচ্ছে আপনার বেজ ইমিটার, আরেকটা হচ্ছে কালেক্টর বেজ। এবং এটাও বলছিলাম বেজ ইমিটারই বলবেন, ইমিটার বেজ বলতে যান না, কনফিউশনে পড়ে যাবেন পরে। বেজ ইমিটার কালেক্টর বেজ, ঠিক আছে? হুম। ঠিক আছে? আচ্ছা এখন এটাকে যদি ফরওয়ার্ড বায়াস, আমি শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসের জন্য লিখতেছি। হ্যাঁ, জি স্যার। এখানে আমি শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসের জন্য লিখতেছি। তাহলে আপনার কাজ হচ্ছে ফরওয়ার্ড বায়াসের জন্য এই এই যদি আপনি ভিবি এই বেজ ইমিটারটাকে ফরওয়ার্ড বায়াস করতে চান তখন আপনার এই ভিবি তে গ্রেটার দেন 0.7 ভোল্টেজ দিতে হবে। হুম। বুঝা গেছে? ভিবি তে 0.7 ভোল্টেজ দিতে হবে। আর আপনি যদি আমি এই ভিসিবির কথা বলি, তাহলে আপনার ভিসিবি যদি ফরওয়ার্ড বায়াস দিতে চান তাহলে বলেন তো নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এটা তো বুঝছেন শিওর? জি স্যার এটা হচ্ছে স্যার। এবং সেটা মিনিমাম -5 হইতে হবে। -5 এর চাইতেও নেগেটিভ অ্যাপ্লাই করতে হবে, মানে -5 হচ্ছে মিনিমাম। -5 এর চাইতে ওই যে -5 টা থ্রেশহোল্ড ভোল্টেজ, -5 এর চাইতেও আরো কম ভোল্টেজ, মানে নেগেটিভ দিকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ, তো ওভারঅল মাইনাস সিম্বলটা কি হবে? লেস দেন হবে না? জি স্যার লেস দেন হবে। হ্যাঁ, তাহলে কন্ডিশন হচ্ছে এটা। ফরওয়ার্ড বাসের জন্য এই কন্ডিশন দুটো মনে রাখবেন জাস্ট। আর এর বাকিটা আপনাদের চিন্তাই করতে হবে না। এখন যদি আপনাকে কোশ্চেন করে বসে যে কাট অফ এর জন্য বায়াসিং কন্ডিশন লিখেন, তখন আপনি কি করবেন? সিম্বল চেঞ্জ করে দিব। এক্স্যাক্টলি কাট অফ এর ক্ষেত্রে
বেজ ইমিটার বায়াস জাংশন এবং কালেক্টর বেজ জাংশন দুইটাই রিভার্স বায়াস। এখন আপনি শুধু ফরওয়ার্ড বায়াসটা মনে রাখছেন, তাতেই হবে, কারণ রিভার্স বায়াসের জন্য এই সিম্বলটা খালি ঘুরে যাবে, কোনো সিম্বল নেগেটিভ পজিটিভ কিছু করতে হবে না, খালি গ্রেটার দেনটা লেস দেন করবেন, যেখানে লেস দেন সেখানে গ্রেটার দেন করে দিবেন রিভার্স বায়াসের জন্য। জি স্যার, বুঝতে পারছি। কথা বুঝে গেছে? জি স্যার। আর হচ্ছে স্যার লজিক গেটের ক্ষেত্রে আবার অনেকে সাজেস্ট করে যে শুধুমাত্র ড্রেইন থেকেই নিতে, কিন্তু ড্রেইন থেকে নিলে তো স্যার আমাদের আবার সেটা নট করা লাগে। আমি সোর্স থেকে কি আউটপুটটা নিতে না, পারবো? সোর্স আমি এটা একটু আগে ক্লিয়ার করছি। আপনারা যখন ভিএলএসআই কোর্স পড়বেন বা উপরের দিকে কোর্সগুলো পড়বেন তখন দেখবেন আপনাদেরকে ক্লাসে আমি দুইটাই দেখাইছি, কিন্তু আমার দুইটা সেকশনে আমি স্ট্রংলি সাজেস্ট করে আসছি যে আপনারা ড্রেইন টার্মিনাল থেকে নেবেন আউটপুট, আর বিজেটির ক্ষেত্রে কালেক্টর থেকে নেবেন আউটপুট। কথা বুঝে গেছে? জি স্যার। এটার কারণ হচ্ছে ড্রেইন টার্মিনাল থেকে নিলে মানে ওয়ার্স্ট কেস সিনারিওতে আউটপুট অনেক এলোমেলো আসে রিয়েল লাইফ কেস। এই জন্য দেখবেন ল্যাবে আপনারা যারা সোর্স থেকে দিছেন তাদেরকে টিচার নাম্বার কেটে দিছেন, কিন্তু কারণ ল্যাব মানে তো বুঝছেন রিয়েল লাইফ সিনারিও। ল্যাবের ক্ষেত্রে সোর্স টার্মিনাল থেকে আউটপুট নিলে আউটপুট প্রচন্ড লেভেলে ঝামেলা করে, এলোমেলো, স্টেবল না। আমার কথা বুঝছেন? স্টেবল না কেন সেটা আপনাদেরকে পরে একবার বুঝাবো আমি একদিন। হ্যাঁ, জি স্যার। স্টেবিলিটি হারায় ফেলে। আর আপনার ড্রেন থেকে নিলে স্টেবিলিটি হারায় না। এই জন্য ল্যাবে যারা মানে দুইটাই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, দুইটাই কিন্তু সত্য, ঠিক আছে? কথা মানে থিওরিটিক্যালি দুইটাই ট্রু, থিওরিটিক্যালি দুইটাই ট্রু। তো থিওরিতে আপনি লিখলে হয়তো নাম্বার এরকম কাটবে না, কিন্তু প্র্যাকটিক্যালি এটা অনেক বড় কনসার্ন। আপনারা পড়বেন এই যে এনমস এর ক্ষেত্রে স্ট্রং জিরো আর স্ট্রং লজিক বলে একটা কথা আছে। মানে এনমস না, মানে এনমস আপনাদের কি সব এনমস পড়াইছে না? কোথাও কি পিমস পড়ানো হয়েছে? না বিজেডিতে স্যার, এই কোর্সে কোথাও কিন্তু বিজিডি পড়ায়নি, সরি এনমস পড়ায়, পিমস পড়ায়নি। কি মোস পড়ানো স্যার? সব জায়গায় এনমস পড়ানো হয়েছে এবং বিজেডির ক্ষেত্রে এনপিএন পড়ানো হয়েছে, পিএনপি কিন্তু পড়ানো হয়নি। সব জায়গায় এনপিএন পড়ছেন, এনপিএন এর সাথে এনমস এর অনেক মিল আছে এই জন্য, রাইট? অনেক না, মোটামুটি সবকিছুই টার্মিনোলজি সেমই আসলে। হ্যাঁ, পিট আপনারা পড়েন, তখন আপনারা আপার কোর্সে যাবেন তখন দেখবেন এনমস না খুব ভালো জিরো ভোল্টেজ আনতে পারে। কি আনতে পারে? জিরো ভোল্ট। এনমস আউটপুট জিরো আউটপুটটা খুব ভালোভাবে দিতে পারে। হ্যাঁ, 5 ভোল্টের চাইতে এনমস জিরো আউটপুট বেশি দিতে পারে, ভালো দিতে পারে। আর পিমস এর ক্ষেত্রে উল্টা, পিমস হচ্ছে আপনার হাই ভোল্টেজটা বেশি ভালো দিতে পারে লো ভোল্টেজের চাইতে। মানে পিমস পুরোপুরি জিরো দিতে পারে না আউটপুটে। হ্যাঁ, ও ডিরেক্টলি জিরো আউটপুটে আনতে পারে না। আর এনমস হচ্ছে পুরোপুরি 5 ভোল্ট আনতে পারে না আউটপুটে। তো ব্যাপারটা হচ্ছে ইনভার্টেড হয়ে গেল না। ইনপুটে যদি আপনি 1 হাই দেন আউটপুট হাই হওয়ার কথা, কিন্তু আউটপুটে হাই না হয় না। আসলে আউটপুটে বেটার কোনটা হয়? জিরো বেটার দিতে পারেও। এই জন্য আপনি ইনপুটে হাই দিলেও আউটপুটে আপনি হাই না নিয়ে আউটপুটে আপনি জিরো নেওয়ার ট্রাই করেন, এই জন্য ইনভার্ট করে নেন। কথা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিছু লজিক আছে আপনাদেরকে, মানে মাথা আওলাই যাবে দেখে আমি আর পড়াই নাই, বা আপনাদের আউট অফ টপিক এগুলো এখন না পড়ানোই ভালো, এই জন্য আর দেখাইনি। এই জন্য আপনারা ওই যেটা বললাম ওই ড্রেন টার্মিনাল থেকে নেবেন, যেহেতু এনমস অলওয়েজ ড্রেন টার্মিনাল থেকে আউটপুট নেবেন। তারপরে এনপিএন এর জন্য অলওয়েজ কালেক্টর থেকে আউটপুট নেবেন লজিক এক্সপ্রেশনের ক্ষেত্রে, লজিক এক্সপ্রেশন ইমপ্লিমেন্ট করতে বলে। আমি স্ট্রংলি সাজেস্ট করি আর কি, এটা বুঝে গেছে? ঠিক। আপনাদের আর কি কারো আচ্ছা, এখানে একটা স্লাইড আপলোড করার কথা আপনারা বলতেছেন না? স্যার যদি মসফেট এর বিজেটি ওইগুলো যদি আপলোড করে দেন সবগুলো, তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, করে দিছি তো, সবই আপলোড করা হয়ে গেছে। স্যার বিজেটিতেও কিন্তু অনেক ম্যাথ দেওয়া নেই। বিজিডিতে বিজেটিটাতেও অনেক ম্যাথ নেই স্যার, মানে স্লাইডের ম্যাথ গুলো তাই হয়তো মিস গেছে। জি স্যার, ওখানে স্যার আর বিজেটিতে দুইটা দেওয়া আছে খালি। খালি দুইটা? আচ্ছা, তাহলে কোনো হবে না। আগে বললে তো আগে ক্লিয়ার করে দিতাম। আরে কই যাচ্ছি? ঠিক আছে, তাহলে এই তিনটাই আমি আপলোড করে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, দেখে নিন। তো আপনাদেরকে যেটা বললাম, আপনারা ওই যে অলরেডি একটা আপলোড করা আছে, যেটা আপলোড করা সেটা দরকার নেই। আপনারা যেটা বললাম ওইটাই আর কি, যে ইয়া করেন, স্লাইডের ম্যাথগুলো ভালো করে করে যান, ক্লাসে যা যা পড়াইছি যেইভাবে পড়াইছি ওইভাবে পড়ে যান, আর হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের প্রবলেমটা সলভ করে যান, দ্যাটস ইট। অ্যাসাইনমেন্ট কিন্তু আমি ডিলে সাবমিশন অ্যালাউ করবো না একদমই, এক্স্যাক্টলি 12টা বাজেই বন্ধ করে দেবো, পরে আমি কোনো মেইল অ্যাকসেপ্ট করবো না। জি, আমাদের কি রিয়েল লাইফ বেস মানে কোশ্চেন আসতে পারে যে মসফেট বিজেটি নিয়ে, যে না মাস্টার বিজির একসাথে করে কোনো ম্যাথ দিবে না। বা মানে রিয়েল লাইফ বেসড কোনো কোশ্চেন আসতে পারে? রিয়েল লাইফ বেসড হ্যাঁ আসতে পারে, ওইগুলো আপনারা পারবেন, যেগুলো আসবে ওগুলো পারবেন। ওই যে হয়তো বলতে পারে যে সুইচ অন করতেছে, সুইচ অফ করতেছে, লজিক গেট ইমপ্লিমেন্ট করতেছে। মনে করেন বললেন রহিম করিম এই কিছু একটা বানাইছে, রহিমেরটা এরকম আউটপুট, করিমেরটা এরকম আউটপুট, বললো যে রহিমের আউটপুট যে এরকম আসতেছে, এর আর এই লজিক ফাংশনটা ইমপ্লিমেন্ট করেন। তো
এগুলো পারবেন না, সোজা বাংলা কথা অ্যাক্ট করা আর কি, একটা সিনারিও দিয়ে দিছে ওইটাই, আর কোনো কিছু না। একটা এক্সাম্পল স্বরূপ দেখানো যাবে? এক্সাম্পল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলেই তো পারবেন, কারণ অ্যাসাইনমেন্টও দিছিলাম এরকম কোশ্চেন মনে হয় নাকি, অ্যাসাইনমেন্টে দেওয়া হয় নাই না? স্যার অ্যাসাইনমেন্টে না। রিয়েল লাইফ সিনারিও চাচ্ছেন, আচ্ছা দাঁড়ান দেখি পাই কিনা। আপনাদের কাছে কি প্রিভিয়াস ইয়ারের ইয়ার অ্যাক্সেস আছে, কোশ্চেনের অ্যাক্সেস আছে আপনাদের কাছে? জি স্যার বাস। তো প্রিভিয়াস ইয়ারের সলভ কোশ্চেন দেখলে তো অনেকটুকু আইডিয়া পেয়ে যাবেন। প্রিভিয়াস ইয়ার সলভ দেওয়া না, জাস্ট কোশ্চেন গুলো। তাই, আচ্ছা দাঁড়ান। আচ্ছা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, মনে করেন যে আপনার আমি একটা জাস্ট ধরেন কেস বললাম যে আপনাদের দুজন ব্যাচমেটের নামই আমি ধরেন নিলাম, কথার কথা যে কোশ্চেনটা কিছুটা এরকম, আমার কাছে এক্সাক্ট কোনো কোশ্চেন নেই, আমি নিজে একটা বানাইলাম নিজে নিজে মাত্র, মানে এরকম যে সাকিব অ্যান্ড রায়াতের কথাই বলি, মনে করেন সাকিব অ্যান্ড রায়াত designed a logic designed a logic circuits, okay? Designed a logic circuit using MOSFETs, কথার কথা বললাম যে ডিজাইন লজিক ইউজিং MOSFETs, ঠিক আছে? তো তো এই MOSFET এর সার্কিট আমি এই লজিক সার্কিটের সার্কিটটা মনে করেন আমি নিচে কোথাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে এরকম কোনো সার্কিট, যেহেতু MOSFET তাহলে এটা সিম্বলটা এরকম হবে, মনে করেন আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে এই ভি ইন, এখানে একটা ভোল্টেজ আছে 10 ভোল্ট, এখানে একটা ভোল্টেজ আছে মনে করেন এটা 5 কিলো ওহম, এটা হচ্ছে 0.1 কিলো ওহম, ঠিক আছে? এখান থেকে আউটপুট নিচ্ছি, এটা একটা লজিক, একটা সিম্পল একটা লজিক সার্কিট। বলে দিলাম যে সাকিব এন্ড রায়াত ডিজাইনড লজিক সার্কিটস ইউজিং মসফেটস লাইক দ্য সার্কিট 1, ওকে? তারপরে মনে করেন একটা সিনারিও বলে দিলাম যে বাট সাকিব সাজেস্টেড দ্যাট
ওকে, আমি বলে দিলাম যে সাকিব সাজেস্টেড টু চেঞ্জ দ্য ভ্যালু অফ, আচ্ছা মনে করেন এটা হচ্ছে আপনার আর এস, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার ড্রেন টার্মিনালের রেজিস্টার, এটা আর ডি, বাট সাকিব সাজেস্টেড টু চেঞ্জ দ্য ভ্যালু অফ আর এস টু সাম লোয়ার ভ্যালু, বুঝছেন, ফর দ্য কারেক্ট অপারেশন। ওকে, তাহলে আপনারা আমাকে বলেন এই যে সার্কিটটা, এটা আসলে কিসের সার্কিট, এই লজিকটা কিসের, এই লজিকটা কি, আউটপুট কি আসবে, মানে এই সার্কিটটা কিসের সার্কিট ডিজাইন করছে তাহলে ওনারা দুজন, মসফেট। মানে এটা কিসের লজিক, কি এটা লজিকটা কি আসবে, এটা মসফেট যে লজিক ইমপ্লিমেন্ট করতেছেন লজিকটা কি হবে এখানে, এখানে যদি ইনপুট দেন আর এখান থেকে যদি আউটপুট নেন, ইনভার্ট। একটা ইনভার্টার না, ইনভার্টার কি না, জি স্যার। একটা বেসিক একটা ইনভার্টার ডিজাইন করা হয়েছে, দ্যাটস ইট। তাহলে এটাই আপনার লজিক গেট। কোশ্চেন হয়তো বলে দিতে পারে, নাও বলে দিতে পারে, না বলে দিলেও সমস্যার কথা না, আপনার এতটুকু পারার কথা, এটা একটা ইনভার্টার সার্কিট। আমাদের এটা দেওয়ার পরে প্রথমে আপনাকে কোশ্চেন করবে, প্রথম কোশ্চেনটা এরকম দিবে, ওয়ান, যে ফাইন্ড আউট দ্য লজিক, ফাইন্ড দ্য লজিক expression that the logic expression in circuit 1, পারবেন না এরকম দিলে, তাহলে কি হবে, এটা বলার দরকার আছে, এটা আপনার ভি আউট যেটা মানে ওয়াই ইকুয়ালস টু আসলে এ বার হবে, রাইট, ইনভার্টার ইনপুটে দিচ্ছেন এ, আউটপুটে এ বার আসতেছে, বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, দেন সেকেন্ড কোশ্চেন করলো যে বলে দিল যে হ্যাঁ সলভ দ্য সার্কিট 1 ইউজিং মেথড অফ অ্যাজিউম স্টেট। ওকে, ইউজিং মেথড অফ অ্যাজিউম স্টেট। তো এটা কি সলভ করতে পারবেন না? সলভ দ্য সার্কিট বলতে কি বোঝাচ্ছে? আননোন যা যা আছে সব বের করবেন। আর আননোন কি কি আছে এখানে? এই আইডি আননোন আছেই একটা, এই আইডি, রাইট? এটাই না আননোন আছে, আর কি কিছু আননোন আছে আপনার? বলেন তো। এই যে এখন কেউ কথা বলতেছেন না। কোশ্চেনটা কে করতেছিলেন? আপনি কি আছেন? জি স্যার। হ্যাঁ, বুঝছেন এটা, এটা সলভ করতে পারবেন না? স্যার জি স্যার পারবো স্যার। এটা তো আপনার সলভ করতে বলছে, এটা বেসিক একটা সার্কিট। বলে দিচ্ছে যে এটাকে বলছে যে সলভ দ্য সার্কিট ইউজিং দ্য মেথড অফ অ্যাজিউম স্টেট। সলভ দ্য সার্কিট মানে আননোন যা যা আছে সব বের করবেন, তাই তো? আননোন আছে এখানে আইডি, পারবেন কিনা এটা? জি স্যার। তারপরে বলে দিল, অর্থাৎ 3 নাম্বার কোশ্চেনে গিয়ে আপনাকে এইভাবে বলতে পারে যে 3 নাম্বার কোশ্চেনে এরকম কোশ্চেন করতে পারে যে সাকিব সাজেস্ট করছে কি টু চেঞ্জ দ্য ভ্যালু অফ আরএস টু এ লোয়ার ভ্যালু। তো বললো যে এখন আরএস এর ভ্যালু কত আছে? 5 5 5 কিলো ওহম, সরি এটা ওহম না, এটা 5 কিলো ওহম, ভ্যালুটা 5 কিলো ওহম। তো 5 কিলো ওহম এখন এরপরে কোশ্চেন করতে পারে যে ইফ আরএস ইজ 1 কিলো ওহম as suggested by Sakib, solve the circuit again. তাহলে কি আরএস এর ভ্যালু চেঞ্জ করে দিয়ে এই সেম প্রসেসটা আবার করতে বলতেছে, এরকম কিছু একটা। তখনও কি পারবেন না এটা? তো এখানে তো ভিআই ভি আউটও দেন, সব ওগুলো তো বের করতে হবে। হ্যাঁ, ওইগুলো ওই তো যা যা আছে সব বের করবেন আর কি আলটিমেটলি। ওই আমি জাস্ট আইডির কথা বললাম আর কি, মাই ব্যাড। আপনি বাকি আননোন যা যা আছে সব এটা কোশ্চেনে সুন্দর করে মেনশন করে দিবে যে কি কি বের করতে হবে। আচ্ছা স্যার। তাহলে এরকম রিয়েল লাইফ সিনারিও দিতে পারি, ছোটখাটো জিনিস, এগুলো পারার কথা আপনারা, রাইট? হয়তো আর এস এর ভ্যালু চেঞ্জ করে দিবে, আরডি এর ভ্যালু চেঞ্জ করে দিবে, ভোল্টেজ সোর্স চেঞ্জ করে দিয়ে বলবে যে এটা করেন এটা করেন, প্রপার ইনস্ট্রাকশনস দিয়ে দেবে আপনাদেরকে কোশ্চেনে।
বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে বা কোশ্চেন থাকলে এখনই ক্লিয়ার আউট করেন। স্যার আচ্ছা, মসফেটের স্লাইডটা কি আপলোড করা হয়েছে? নতুন স্লাইডটা হচ্ছে ড্রাইভে শো করতেছে না, জাস্ট ভিজিটে দুটো আসছে। তাই যে আমার এখানে দেখেন দেখাচ্ছে, এই যে আসছে 9 to 12 MOSFET ফুল PPTX দেখেন, পাইছেন? জি স্যার, আসছে এখানে। আচ্ছা, একটু রিলোড করেন, চলে আসবে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? আর কারো কোশ্চেন থাকলে বলেন। মোটামুটি আপনাদের ক্লাসে এনাফ দেখানো হয়েছে, তারপরে সলভ ক্লাসে অনেক দেখানো হয়েছে। আপনার যদি ফাইনাল কোশ্চেন ইজি হওয়ার কথা অ্যাকর্ডিং টু দ্য হায়ার অথরিটি, যদি ইজি না হয় তাহলেও আপনারা পারার কথা, কারণ আপনাদেরকে মোটামুটি মানে মানে নর্মাল প্রিপারেশনে নেওয়ানো হয়েছে আর কি। জেনার ডাউট যেহেতু টপিকটা বাদ গেছে, মোটামুটি আপনাদেরকে ওই মসফেট আর বিজিটির মোটামুটি কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। এসআর মডেল আমি বাদ দিছি, কিন্তু সিলেবাসে নাই, তাও আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টে এসআর মডেলের টুকটাক হিন্টস দিয়ে রাখছি, এবং সেটার সলিউশন আপনারা স্লাইডেই পাবেন, ওটাও দিয়ে রাখছি, আর যাতে করে আপনাদের একটু কনসেপ্ট হয়। কিন্তু ফাইনালের জন্য এটা পড়ার দরকার নেই আর কি, কিন্তু আপনার মাথায় থাকলো আর কি যে এই কোর্সে এসআর মডেল নামে একটা মডেল ছিল। ওটাও কঠিন কিছু না, কিছুই না, জাস্ট মসফেটটাকে ডিরেক্ট শর্ট সার্কিট না করে, অন স্টেটে মসফেটটাকে ডিরেক্ট শর্ট সার্কিট না করে একটা রেজিস্টরের মাধ্যমে দেখাচ্ছেন, দ্যাটস ইট, আর কিছুই না। আর টপিকগুলো আপনাদেরকে আমি বলে দিছি না কোন কোন টপিক পড়ে যাবেন, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছিলাম না? আচ্ছা, আপনাদের এক সেকশনে দিচ্ছি, আরেক সেকশনে দিই না, আরেক সেকশনে দিয়ে দিচ্ছি আমি। কোন সেকশনে দিছি বলুন তো? এই যে টপিকগুলো আমি দিয়ে দিচ্ছি এই সেকশনে, এই টপিকগুলো আমি আপনাদের অন্য সেকশনটাতেও দিয়ে দিই। সেটা আমি পরে দেবো, যে কোনো কারণ দেখতে আসতেছে না আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে পরে আবার ইয়ে করে দেবো। তাহলে আপনাদের কি আর কোথাও সমস্যা আছে বলেন তো? যারা আছেন, আত্মিন, আপনার কি সমস্যা আছে? থাকলে বলতে পারেন। কৌশিক, আপনার সমস্যা আছে কোনো? হ্যালো স্যার, আচ্ছা, ঠিক আছে। 6 এর লাস্টে একটু প্রবলেম। 6 না আপনাকে দেখাইছি আমি? স্যার 6 এর ডি নাম্বারটা আছে। হ্যাঁ, কি হয়েছে 2 নম্বরে? এটা তো আমি ক্লাসে সলভ করাইছি, সলভ সেশনেই সলভ করাই দিয়েছিলাম, এটার অ্যান্সারও দিয়ে দিছি। স্যার অ্যান্সার পেয়েছে স্যার, ডি তে বলছে এটা কেন অ্যাকুরেট না। Explain why the solution of the circuit as per the above question is not perfectly accurate but an approximate of the true solution. State the process in which you find the true solution. আচ্ছা, so explain why the solution of the circuit as per the, আচ্ছা হ্যাঁ, আপনি বলেন না এটা কেন বলেন তো, আপনি কোন মডেল হিসাব করতেছেন? এস মডেল নাকি এসআর মডেল? এই যে এই ম্যাথগুলো যে করতেছেন কোন মডেল হিসাব করে করতেছেন? এগুলা তো সব এস মডেল ধরে করতেছেন না? জি স্যার। বিজেডির ইন্টারনাল রেজিস্ট্যান্স কি কাউন্ট করতেছেন আপনি? না। না, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু কাউন্ট করতেছেন না, তাহলে তো আসার কথা না, রাইট? ওইটাই আর কি, ওইটাই রিজন যে আপনার এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ট্রু সলিউশন, বাট একদম অ্যাকুরেট না, কারণ এটা আপনার এস মডেল হিসাব ধরে করা আর কি। তো আপনার এস মডেলের হওয়ার কারণে এটা পারফেক্ট না। এস মডেল তো আপনি একদম আইডিয়াল কেস ধরে করতেছেন, রাইট? জি স্যার। দ্যাটস ইট। I state the process in which you may find the true solution, right? তো ইন্টারনাল রেজিস্ট্যান্স কাউন্ট করবেন, কাউন্ট করে তারপরে যদি করেন তখন গিয়ে আসবে, রাইট? জি স্যার। এই আর কি, বুঝতে পারছেন সবাই? ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে কি জাস্ট বলে দেবো ইন্টারনাল রেজিস্ট্যান্সে কাউন্ট করে তুমি নাকি? বলে দিবেন, কোশ্চেন যদি আসে বলবেন যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমরা কনসিডার করি, তখন যদি সলভ করতে পারি তখন এটা মোটামুটি অ্যাকুরেট হবে।
এখন আপনার এটা ইন্টারনাল এটা জানেন না আপনি, রাইট? ইন্টারনাল ইয়াটা আপনার জানা নাই, এটা বলে দিলে তখন পারা সম্ভব, নাইলে পারা সম্ভব না। অথবা আপনি ইভেন আপনি যে ভি ও ভি ধরতেছেন, সরি বেজ ইমিটার ভোল্টেজ ধরতেছেন, বেজ কালেক্টর ভোল্টেজ ধরতেছেন, ভিসি ভিবি, এগুলো কি অ্যাকুরেটলি এক্স্যাক্টলি 0.7 বা 0.2 হয় বলেন তো রিয়েল লাইফে? না হয় না, হয় না। তো এগুলো তো এক একটার জন্য এক এক রকম হয়। সো অনেকগুলো কারণ আছে আর কি। যদিও এটা আপনাকে মনে করেন যে এটার অ্যাকুরেট ভ্যালুটাই বলে দিয়েছে কোশ্চেনে, তাও পারবেন না ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি, এই মসফেটের এই বিজেটির ভিতরে কিছু রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সটাকে এখানে কোথাও হিসাব করতেছেন? কোথাও কি বিজেটির জায়গায় একটা রেজিস্টার দিয়ে হিসাব করতেছেন আপনি? না তো, রাইট? প্রত্যেকটা জাংশনেরই কিছু রেজিস্ট্যান্স থাকে না, ডায়োডে পড়াইছিলাম না? ইয়েস স্যার। তো ওইগুলো তো হিসাব করতেছেন না, এই জন্য পুরোপুরি অ্যাকুরেট আসবে না আর কি কখনো। এই সবাইকে বুঝতে পারছেন? জি, কারো কোশ্চেন থাকলে বলে ফেলেন। বিএম রৌফ, জাকি আফরোজ, সাব্বির প্রিন্স, আপনারা কি মোটামুটি মানে কোশ্চেন ক্লিয়ার হয়েছে সবকিছু? মুসাইবা আছেন এখানে, নেহাল মাহফুজ ছিলেন, কোথায় গেলেন উনি যাই না। আচ্ছা, আপনাদের যদি হয়ে যায় তাহলে, আমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকে এখানে